আজ আমরা ভারতীয় উপমহাদেশের ইতিহাসের এমন একটা মর্মান্তিক অধ্যায় নিয়ে কথা বলবো যা স্বাধীনতার সংগ্রামকে একেবারে নতুন একটা পথে চালিত করেছিল। হ্যাঁ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এমন একটা ঘটনা যা আজও লক্ষ লক্ষ মানুষের মনে একটা গভীর ক্ষত হয়ে আছে। এই সংখ্যাটা দেখুন, ১৬৫০। এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয়, এটা হলো ব্রিটিশ সৈন্যদের চালানো গুলির সংখ্যা। ভাবুন একবার, মাত্র ১০ মিনিটের মধ্যে একটা আবদ্ধ নিরস্ত্র জনতার উপর ১৬৫০ রাউন্ড গুলি চালানো হয়েছিল। শুধু এই একটা সংখ্যাই বোধহয় সেই দিনের ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট। দিনটা ছিল বৈশাখী উৎসবের, আর অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে বহু মানুষ জড়ো হয়েছিলেন। কেউ এসেছিলেন ব্রিটিশদের নতুন আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে, আবার অনেকে এসেছিলেন নিছকই উৎসবের আনন্দে সামিল হতে। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের সেই উৎসবের প্রাঙ্গণ কিছুক্ষণের মধ্যেই একটা রক্তস্নাত প্রান্তরে পরিণত হতে চলেছে। কিন্তু প্রশ্ন হল, পরিস্থিতিটা ঠিক কিভাবে এতটা ভয়াবহ হয়ে উঠল? একটা শান্তিপূর্ণ সমাবেশ কি করে এমন এক গণহত্যার রূপ নিল? এই কারণগুলো বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে, তৎকালীন রাজনৈতিক অবস্থাটা একটু ঘেঁটে দেখতে হবে। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে যায়, তাই না? এই হত্যাকাণ্ড কিন্তু হঠাৎ করে একদিনে ঘটেনি, এর প্রেক্ষাপট তৈরি হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। দেখুন, ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো। ভারতীয়রা আশা করেছিল যুদ্ধে ব্রিটিশদের সাহায্য করার বিনিময়ে এবার হয়তো স্বায়ত্তশাসন মিলবে, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। উল্টো, যুদ্ধ পরবর্তী ভারত তখন অর্থনৈতিক সংকট, দুর্ভিক্ষ আর মহামারীতে ধুঁকছে। আর এই চাপা ক্ষোভের আগুনে ঘি ঢালল ১৯১৯ সালের রাওলাট আইন, এমন এক কালাকানুন যা ব্রিটিশদের হাকে বিনা বিচারে যে কাউকে জেলে ভরার ক্ষমতা তুলে দিয়েছিল। এর বিরুদ্ধে গান্ধীজির ডাকে দেশজুড়ে অহিংস আন্দোলন শুরু হয়, আর যেই না তাকে গ্রেফতার করা হলো, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল। এখানে ব্রিটিশদের একটা দ্বিমুখী নীতি খুব স্পষ্টভাবে চোখে পড়ে। একদিকে তারা মন্টেগু চেমসফোর্ড সংস্কারের মতো কিছু সীমিত অধিকারের গাজর ঝুলিয়ে ভারতীয়দের শান্ত করার চেষ্টা করছিল, আবার অন্যদিকে রাওলাট আইনের মতো একটা ভয়ঙ্কর লাঠিও তৈরি রেখেছিল, যাতে কোনো রকম প্রতিবাদ মাথাচাড়া দিলেই সেটাকে নির্দয়ভাবে দমন করা যায়। ব্রিটিশদের এই দ্বিচারিতায় কিন্তু ভারতীয়দের মনে গভীর অবিশ্বাস আর ক্ষোভের জন্ম দিয়েছিল। চলুন এবার আমরা আবার ফিরে যাই সেই ভয়াবহ দিনের ঘটনা প্রবাহে। ঠিক কী ঘটেছিল সেদিন বিকেলে ওই জালিয়ানওয়ালাবাগে? বাগানের গঠনটা একবার ভাবুন। চারিদিক থেকে উঁচু দেওয়াল দিয়ে ঘেরা একটা আবদ্ধ জায়গা, বাইরে যাওয়ার জন্য হাতে গোনা কয়েকটা সরু গলি। মানে একবার ভেতরে ঢুকলে পালানোর পথ প্রায় নেই বললেই চলে। এই ভৌগোলিক গঠনটাই সেদিন নিরস্ত্র মানুষগুলোর জন্য একটা ভয়ঙ্কর মৃত্যুফাত তৈরি করেছিল। ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার প্রায় ৫০ রাইফেলধারী সৈন্য আর দুটো সাজোয়া গাড়ি নিয়ে সেখানে পৌঁছালেন। এসে তিনি যে কাজটা প্রথম করলেন তা হল বাগানের প্রধান প্রবেশপথটা আটকে দিলেন। ব্যাস, পালানোর সব রাস্তা বন্ধ। এরপর সমবেত জনতাকে সরে যাওয়ার জন্য কোনো রকম সতর্কবার্তা না দিয়েই তিনি সৈন্যদেরকে ভিড়ের সবচেয়ে ঘন অংশে গুলি চালানো নির্দেশ দিলেন। আর সেই গুলি ততক্ষণ চলতে থাকল যতক্ষণ না তাদের গোলাবারুদ প্রায় শেষের পথে। এই নৃশংসতার ফলে যে মানব ক্ষতি হয়েছিল তা সত্যি অকল্পনীয়। ব্রিটিশদের সরকারি হিসাব মতে মৃতের সংখ্যা ছিল ৩৭৯ জন, কিন্তু অন্যান্য সূত্র অনুযায়ী এই সংখ্যাটা ছিল ১,০০০-এর অনেক বেশি, আর আহত হয়েছিলেন প্রায় ১,৫০০ মানুষ। সরকারি আর বেসরকারি তথ্যের এই বিশাল ফারাকটাই ব্রিটিশ প্রশাসনের উদ্দেশ্য নিয়ে একটা বিরাট প্রশ্নচিহ্ন তুলে দেয়। জেনারেল ডায়ারের নিজের কথা শুনলেই তার আসল উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যায়। তার লক্ষ্য কোনো বিদ্রোহ দমন করা ছিল না, বরং গোটা পাঞ্জাবের মানুষের মনে একটা চরম আতঙ্ক তৈরি করা ছিল। এটা ছিল ক্ষমতার এক ঠান্ডা হিসেবি আস্ফালন। এই গণহত্যার খবর যখন আগুনের মতো ছড়িয়ে পড়ল, তখন শুধু ভারত নয়, গোটা বিশ্বজুড়েই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হল। ব্রিটিশ শাসনের আসল নির্মম চেহারাটা যেন সবার সামনে চলে এলো। এর মধ্যে সবচেয়ে জোরালো এবং প্রতীকী প্রতিবাদটা এসেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। তিনি এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি ফিরিয়ে দেন। তার এই পদক্ষেপটা বিশ্বজুড়ে মানুষের বিবেককে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল।
বিশ্বজুড়ে এই ঘটনার বিরুদ্ধে রীতিমতো নিন্দার ঝড় উঠেছিল। প্রতিবাদ কিন্তু শুধু রবীন্দ্রনাথের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। হাকিম আজমাল খানের মতো নেতারা ব্রিটিশ উপাধি ত্যাগ করলেন। সিএফ অ্যান্ড্রুজের মতো ব্রিটিশরাই একে কসাইখানার গণহত্যা বলে আখ্যা দিলেন। কিন্তু মজার বিষয় হল, গুজরাতওয়ালার মতো জায়গায় যখন প্রতিবাদ হল, তখন ব্রিটিশরা আকাশ থেকে বোমা ফেলেও তা দমন করেছিল। এটা থেকেই পরিষ্কার বোঝা যায় অমৃতসরের ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ভুল ছিল না, বরং এটা ছিল ব্রিটিশদের দমননীতিরই একটা অংশ। এই ছবিটা তখনকার বিভক্ত মতামতকে খুব স্পষ্টভাবে তুলে ধরে। একদিকে ব্রিটিশ সরকার এবং সংসদ জেনারেল ডায়ারকে সমর্থন জানাচ্ছে, যা তাদের সাম্রাজ্যবাদী মানসিকতারই পরিচয়। অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস এর তীব্র নিন্দা করে দায়বদ্ধতার দাবি করছে। আর বিশ্বের জনমত ছিল মূলত এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কেবল একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটা ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা গভীর এবং স্থায়ী ক্ষত, যা আন্দোলনের গতিপথকেই চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এই হত্যাকাণ্ডের পর অনেক নরমপন্থী ভারতীয় নেতাও এটা বুঝতে বাধ্য হন যে ব্রিটিশ শাসনের অধীনে ন্যায় বিচার পাওয়া অসম্ভব। পূর্ণ স্বাধীনতায় একমাত্র পথ। এটা শিখ রাজনীতিতেও বিরাট পরিবর্তন নিয়ে আসে, যার ফলে শিরোমণি গুরুদুয়ার প্রবন্ধক কমিটি তৈরি হয়। আর আজ সেই ঘটনাস্থলটি একটি জাতীয় স্মৃতিসৌধ, যার দেওয়ালে গুলির চিহ্নগুলো সেই ভয়াবহ দিনের সাক্ষী হিসেবে আজও রয়ে গেছে। সময়ের সাথে সাথে ব্রিটিশদের সরকারি মনোভাবেরও একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন ধরুন ১৯২০ সালে যেখানে ব্রিটিশ সরকার ডায়ারকে সমর্থন করেছিল, সেখানে প্রায় ৭৭ বছর পর ১৯৯৭ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ এই জায়গাটা পরিদর্শন করে ঘটনাটিকে কঠিন অতীতের একটি দুঃখজনক উদাহরণ বলে উল্লেখ করেন, যদিও তিনি কোনো আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করেননি। পরিশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যখন ইতিহাসের একটা এত গভীর ক্ষতকে সম্পূর্ণরূপে স্বীকারই করা হয় না, তখন একটা জাতি সে বেদনা থেকে কিভাবে মুক্তি পায়? এই প্রশ্নটা আমাদের ঐতিহাসিক স্মৃতি, ক্ষমা এবং পুনর্মিলনের এক বৃহত্তর আলোচনার দিকে নিয়ে যায়।